টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প বা বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ ছাড় বিষয় নিয়ে। আপনারা জানেন যে এই প্রকল্পটি রাশিয়ার ঋণে নির্মাণ করা হচ্ছে, কিন্তু এই ঋণ ছাড়ের যে মেয়াদ চুক্তির শুরুর দিকে ছিল সেটি আসলে 2024-এর ডিসেম্বরে আমরা শেষ করে ফেলেছি, কিন্তু সব ঋণ ব্যবহার করা হয়নি। এর মাঝখানে বৈশ্বিক পরিস্থিতির কারণে রাশিয়ার যে পাওনা সেটাও সময় মতো সরকার পরিশোধ করা বা তাদের হাতে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছিল না, যে কারণে এই প্রকল্পটির যে ঋণ ব্যবহার করা হয়নি বা মূল ঋণ শোধ করার যে সময়, এইগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে রাশিয়ার কাছে বাড়তি সময় চাওয়া হয়েছিল। রাশিয়ার পক্ষ এই বাড়তি সময় দিতে রাজি হয়েছে। সেই বাড়তি সময় কিভাবে দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে এবং কী পরিমাণ ঋণ এই সময়ে ছাড় হবে, এইসব নিয়ে আজ টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে এই ঋণের সামনের দিনগুলোতে কীভাবে কী মডেলে কাজ করবে এই বিষয়গুলো জানবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার স্টোরি, আপনি বলছেন যে রূপপুরের যে ঋণ রাশিয়া দিচ্ছিল সেটার থেকে আমরা ইতিমধ্যে যা পেয়েছি তার থেকে বাড়তি অংশ, মানে প্রকল্প বাস্তবায়নের জন্য যা লাগবে বাকি অংশ ছাড় করার জন্য রাশিয়া আরও 2 বছর সময় দিতে সম্মত হয়েছে। আসলে এখন বাংলাদেশ এবং রাশিয়াকে কি করতে হবে বা এই ঋণগুলো পরবর্তীতে পরিশোধের সময় কখন থেকে শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাশিয়া হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক মিত্র এবং মহান মুক্তিযুদ্ধে তারা বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে এবং এই রূপপুরের মতো যে বৃহৎ বাংলাদেশের এটা সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, এই প্রকল্পে তারা সম্পৃক্ত হয়েছে। তো এই প্রকল্পটা যখন নেওয়া হয়েছিল তখন রাশিয়ার সাথে 2টা ঋণ চুক্তি হয়েছিল। প্রথমে একটা $500 মিলিয়ন, যেটা 2013 সালে এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করার জন্য, এবং 16 সালে যেটা 11 বিলিয়নের বেশি, সেটা হচ্ছে মূল প্রকল্প বাস্তবায়নে। তো ফিজিবিলিটি স্টাডির ওটা তো শেষ হয়ে গেছে। তো সরকার সেটার সুদ সহ হলো ফেরত দেওয়ার উদ্যোগের কথা আপনি বলছেন, যে ওই রাশিয়ার ব্যাংকের উপরে আমেরিকান স্যাংশন ইত্যাদির কারণে সেটা সম্ভব হচ্ছিল না। তো সেখানে কিছু পেনাল্টি ইন্টারেস্ট হয়েছিল বাংলাদেশের উপরে $164 মিলিয়ন। আচ্ছা। তো রাশিয়া বলছে যে তারা এই পেনাল্টিটা বাংলাদেশের কাছ থেকে আর নেবে না। এটা হলো একটা সুখবর আমাদের জন্য। আর আপনি নিজেও নিউজ করেছেন এবং দীর্ঘদিন এটা নিয়ে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটা নেগোসিয়েশন চলছিল, যে মূল যে ঋণ চুক্তি যেটা হচ্ছে 2024-এর ডিসেম্বরের মধ্যে আমাদের ব্যবহার করার কথা ছিল বা খরচ করার কথা ছিল, কিন্তু নানান কারণে আমরা সেটা পারি নাই। তো বাংলাদেশ চাচ্ছিল যে এটা বাড়িয়ে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত যাতে মেয়াদ বাড়ানো হয়, এবং 26 সালের ডিসেম্বর পর্যন্ত যাতে বাংলাদেশ এই ঋণটা, বাকি অবশিষ্ট ঋণটা ইউজ করতে পারে। তো রাশিয়া এতে সম্মতি দিয়েছে। আর এই মূল ঋণের যে কিস্তি, সেটা হলো 2027 সালের মার্চ থেকে পরিশোধ করার কথা ছিল বাংলাদেশের। তো এটাও বাংলাদেশ হলো 2 বছর পিছিয়ে 2029 সালের মার্চ থেকে যাতে শুরু হয় সেরকম রাশিয়াকে অনুরোধ করেছিল। তো রাশিয়া এটা বাংলাদেশকে বলছে যে 2028 সালের 15 সেপ্টেম্বর থেকে হলো প্রথম কিস্তি শুরু হবে। প্রতি বছর 2টা কিস্তি, সেপ্টেম্বর এবং মার্চে 40 কিস্তিতে 20 বছর এটা পরিশোধ হবে, এবং প্রথম কিস্তিটা 2028 সালের সেপ্টেম্বরে। তার মানে তারা হচ্ছে 1.5 বছর এই সময়টা বাড়িয়েছে। এখানে বলি যে 2013 এবং 2016 সালে যে 2টা ঋণ চুক্তি হলো, তো তার এই ঋণ চুক্তির আওতায় হচ্ছে 2024 সালে 2টা প্রোটোকল স্বাক্ষর হয়েছিল। তো এখন হচ্ছে এই যে নতুন যে চেঞ্জগুলো আসতেছে, এই চেঞ্জগুলোর জন্য রাশিয়ার পক্ষ থেকে আরও 2টা প্রোটোকল স্বাক্ষরের জন্য বাংলাদেশে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং তারা 2টা প্রোটোকলের ড্রাফট পাঠিয়ে দিয়েছে। এবং এই প্রোটোকল 2টা হচ্ছে আগামী 30 জুনের মধ্যে স্বাক্ষর করার জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ এখন এই প্রোটোকল 2টা হচ্ছে যাচাই বাছাই করছে, তারা কনসার্ন মিনিস্ট্রিগুলির মতামত নিচ্ছে। কনসার্ন মিনিস্ট্রি বলতে তো এখানে কি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ? আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, সেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকও থাকবে, যেহেতু এই পেমেন্টের ব্যাপার, ডলারের ব্যাপার। এই পেমেন্টের প্রসঙ্গে আমি আপনার স্টোরি পড়ছিলাম, আমি দেখলাম যে আপনি বলেছেন যে এর আগে এই ঋণ ডলারে পরিশোধের বিষয়ে চুক্তিতে উল্লেখ করা ছিল, এখন রাশিয়ান মুদ্রা রুবলেও পরিশোধ করা যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের যে ঋণ চুক্তিতে শুধু US ডলারের কথা বলা ছিল। এরপরে 2024 সালে ওই যে আপনি যেটা বলছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমরা ডলারে পরিশোধ করতে পারছিলাম না।
তখন হচ্ছে 2024 সালে যে প্রোটোকল সাইন হয়েছিল সেখানে রাশিয়ান ডলারের পাশাপাশি চাইনিজ ইউয়ানের কথা বলা ছিল, যে তখন একটা উদ্যোগ ছিল যে চাইনিজ ইউয়ানে এটা বাংলাদেশ চীনকে দেবে এবং চীন থেকে হলো রাশিয়া এটা নেবে, কিন্তু সেটাও তো পরবর্তীতে সম্ভব হয় না। এখন যে ড্রাফট প্রোটোকল সেখানে বলা হয়েছে যে ইউএস ডলার অথবা হচ্ছে রাশিয়ান রুবল অথবা হচ্ছে রাশিয়ার যে অর্থ মন্ত্রণালয় এবং আমাদের ইআরডি তারা আলোচনার ভিত্তিতে অন্য যে কোনো মুদ্রায় যদি তারা একমত হয় তাহলে সেই মুদ্রায় এটা পরিশোধ করা যাবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ঋণ চুক্তি এবং এই 2024-এর প্রোটোকলে যে রাশিয়ার একটা ব্যাংকের কথা উল্লেখ ছিল, কিন্তু এখন যেটা বলা হয়েছে যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে নির্ধারিত যে কোনো ব্যাংকে বাংলাদেশ এই ঋণ পরিশোধ করতে পারবে। আমি প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদি আপনার জানা থাকে। আমরা তো আসলে কয়েক বছর ধরেই বলা যেতে পারে, এটা 3-4 বছর ধরেই আমরা দেখে আসছি যে রাশিয়ান যে পাওনা সেটা পরিশোধ করা যাচ্ছে না। আপনি বলছিলেন যে পাওনা পরিশোধ করতে না পারার কারণে প্রায় $165 মিলিয়ন মানে কি জরিমানা সুদ হয়েছিল, যেটা রাশিয়া এখন নিতে চাচ্ছে না বা নিবে না আমাদের কাছ থেকে। কিন্তু এখন কি তাদের যে সামনের দিনগুলোতে যে পরিশোধ, ইউএসএ কিন্তু এখনও তাদের ব্যাংকের উপর থেকে স্যাংশন তুলে নিয়েছে, এরকম কোনো খবর আমরা দেখিনি। তাহলে পরিশোধের জন্য কি এখন দুই পক্ষের কোনো নতুন ফর্মুলার মধ্যে যাচ্ছে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন, যে প্রথম দিকে হচ্ছে যে রাশিয়ার যে পাওনাটা আমাদের উপর হচ্ছে বা আমাদের যে ডিউ ডেট যে এই সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, কিন্তু আমরা কোথায় পরিশোধ করব সেই ধরনের কোনো উপায় ছিল না সরকারের কাছে। সেই কারণেই হচ্ছে বাংলাদেশের ডিলে হয়েছে। এখন আমাদের সোনালী ব্যাংকে হলো রাশিয়ান কোম্পানি যে একটা অ্যাকাউন্ট খুলছে, এখন কিন্তু টাইমলি সরকার ওই অ্যাকাউন্টে টাকাটা জমা রাখছে। ওই অ্যাকাউন্টে জমা রাখা মানে তো আমি রাশিয়াকেই পরিশোধ করছি, ওটা হলো রাশিয়ার রোসাটমের অ্যাকাউন্ট, ফলে ওখানে দেওয়া মানে হচ্ছে আমি রাশিয়াকে দিচ্ছি। এখন রাশিয়া তার অ্যাকাউন্ট থেকে সে তার দেশে কিভাবে নেবে বা যদি না নেওয়া যায় সেটা একটা ভিন্ন বিষয়। তো এখানে রাশিয়ার যে ব্যাংকটা চুক্তিতে রাশিয়ার যে ব্যাংকের কথা বলা ছিল ওই ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু রাশিয়ার আরও অনেক ব্যাংক আছে যেখানে আমেরিকার নিষেধাজ্ঞা নেই। তো ওই ড্রাফট প্রোটোকলে এই অপশনটা রাখা হয়েছে যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে নির্ধারিত যে কোনো ব্যাংকে বাংলাদেশ এটা পরিশোধ করতে পারবে। এখন রাশিয়া যদি তার দেশের অন্য কোনো একটা ব্যাংক যদি সিলেকশন করে অথবা অন্য দুটা ব্যাংক সিলেকশন করলো, আমাদের সোনালী ব্যাংক যদি তার যে হলো সুইফট সিস্টেম ব্যবহার করে বা নষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করে যদি ওই ব্যাংকগুলিতে এই ফান্ডটা ট্রান্সফার করতে পারে, এতে যদি কোনো ঝামেলা না হয় তাহলে তো বাংলাদেশ সেটা টাইমলি সোনালী ব্যাংক থেকে সে পেমেন্টটা হয়ে যাবে, ফলে এখানে এই জটিলতাটা কেটে যাবে। খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শেষ প্রশ্ন আর কি শুনতে চাই। আমরা তো আসলে ঋণ পরিশোধের যে একটা অগ্রগতি অথবা ঋণের মেয়াদের বিষয়ে আপনি সুখবর জানালেন। আমাদের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি কি? আমরা শুনে আসছি যে 25শে ডিসেম্বরে গিয়ে একটা ইউনিট থেকে, এখানে তো দুটো ইউনিট স্থাপন করা হচ্ছে 1200-2400 মেগাওয়াটের, একটা ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা, কিন্তু আসলে এখানে কি কোনো অগ্রগতি আছে আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? আমি সরাসরি প্রকল্প এলাকার আপডেট এই মুহূর্তে আমি জানি না, কিন্তু যেটা এখন পর্যন্ত আছে যে আমাদের প্রথম প্রকল্প মোটামুটি হচ্ছে বাস্তবায়ন শেষ পর্যায়ে আছে, কিন্তু সঞ্চালন লাইন সেটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি। যে ওখানে যে বিদ্যুৎটা উৎপাদন হবে তো সেখান থেকে তো আমার ন্যাশনাল গ্রিডে এই বিদ্যুৎটা আসতে হবে, কিন্তু যে লাইনের মাধ্যমে এই বিদ্যুৎটা আসবে সেই লাইনটা এখন পর্যন্ত হচ্ছে রেডি হয়নি বা স্থাপন সম্পন্ন হয়নি, সেই কারণে এটা একটা ডিলে হচ্ছে। এবং এই যে আমাদের যে প্রথম প্রকল্প সেখানে কিন্তু পারমাণবিক ফুয়েল টুয়েল এগুলি হচ্ছে লোড করা অবস্থায় আছে, এবং আপনি জানেন যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলে এটা চালু করার পরে কিন্তু বন্ধ করা যায় না, এটা হচ্ছে কারিগরি বেশ কিছু বিষয় রয়েছে, অনেক জটিলতা আছে এটা হচ্ছে, এবং এটা দুর্ঘটনার ঝুঁকিও থাকে। সেই কারণে সঞ্চালন লাইন স্থাপন সম্পন্ন হবে, তারপর টেস্ট রানের পরে তারপরেই হচ্ছে এটা চালু করতে হবে। তো সরকার চাচ্ছে, এটা আগেও কয়েকটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনগুলি ফেল করেছে। আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি হয়, কারণ এই মুহূর্তে আমাদের দেশে বিদ্যুৎ সংকট আছে এবং আমরা গ্যাস বলেন, জ্বালানি বলেন বা কয়লা বলেন, যে উৎস থেকেই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করি না কেন সেটার প্রোডাকশন কস্ট কিন্তু এই রূপপুরের চেয়ে বেশি। ফলে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা গেলে সরকারের যে বিদ্যুতের ভর্তুকি সেটাও কমে আসবে, IMF-এরও একটা চাপ রয়েছে, এবং আমাদের ওভারঅল সরকারের যে ফিসকাল যে স্পেস সেটাও কিন্তু এই ভর্তুকির কারণে ন্যারো হয়ে যাচ্ছে। সরকার অন্যদিকে মনোযোগ দিতে পারছে না বা অন্যান্য সোশ্যাল সেফটি নেট সহ অন্যান্য খাতে তার সে কম গুরুত্ব দিতে পারছে এই বিদ্যুতের ভর্তুকির কারণে। ফলে এখানে সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত, এবং আমরা আশা করব যে যাতে ডিসেম্বরের মধ্যে এটা চালু করা সম্ভব হয়।
ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ প্রক্রিয়াটা সামনের দিনগুলোতে কেমন হবে। পাশাপাশি আবুল কাশেমের যে প্রত্যাশা যে এই প্রকল্প থেকে দ্রুত যাতে বিদ্যুৎ উৎপাদন হয়, এতে যেরকম সরকারের ভর্তুকির চাপ কমবে, গ্রাহকরাও যাতে যথাযথভাবে বিদ্যুৎ পাবে বা বিদ্যুতের যে লোডশেডিংয়ের আশঙ্কা আমরা করি সেটি হয়তো থাকবে না। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।